আজ অর্ণব প্রচুর তাজা ফল সংগ্রহ করতে পেরেছে, তাও আবার এমন দারুণ সব ফল। তার মনে গভীর এক দীর্ঘশ্বাস পড়ল। ইস, আমিও যদি কোনো সম্মানজনক কাজ করতে পারতাম আর কিছু উপার্জন করতে পারতাম, তবে আমিও এমন সুস্বাদু খাবার কিনতে পারতাম এবং চন্দ্রপুরের সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারতাম। কিন্তু তা কি সম্ভব? আমার অশুভ হওয়ার দুর্নাম আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। কমপক্ষে চন্দ্রপুরের প্রাচীন শিব মন্দিরে গিয়ে প্রসাদ চড়াই এবং ঈশ্বরের দর্শন করি। হয়তো গ্রামের কেউই এখনও ওঠেনি, আমার তাড়াতাড়ি গিয়ে ঈশ্বরের দর্শন করা উচিত। এই ভেবে অর্ণব কিছু ফল নিয়ে চুপিসারে গ্রামের মন্দিরের দিকে রওনা হল। সে যখন মন্দির চত্বরের সামান্য কাছে, তখনই হঠাৎ তার সাথে গ্রামের শক্তিশালী ও রাগী মোড়ল শেঠের সাথে দেখা হয়ে গেল। এই যে অর্ণব, তোকে কতবার বলেছি যে এই চন্দ্রপুর গ্রামে আসা তো দূরের কথা, তুই এই গ্রামের সীমা দেখবিও না, কিন্তু তোর মতো নির্বোধের মাথায় কি সেই কথা ঢুকবে? ক্ষমা করবেন শেঠজি, আমি তো এখানে কেবল মন্দিরে গিয়ে ভগবানকে পূজা দিতে আর এই তাজা ফলগুলো তাকে নিবেদন করতে যাচ্ছিলাম। কি চাস তুই? মন্দিরও কি তোর অশুভ ছায়ায় নষ্ট হয়ে যাক? তোর এই দেব দর্শন ভোলা কার ভালো করবে? বরং তুই মন্দির না গেলে পুরো গ্রামের ভালো হবে। তাই এখান থেকে চলে যা। আর মনে রাখিস, যদি আবার তোকে এই গ্রামের আশেপাশেও দেখি, তবে জেনে রাখিস, এই গ্রাম তো দূরের কথা, এই পুরো চন্দ্রপুর রাজ্যেও তোর স্থান হবে না। কিন্তু মোড়লজি, আমি তো শুধু একবার ভগবানের দর্শন করতে চাই, তারপর আমি এখনই চলে যাব। মনে হচ্ছে তুই সহজে বুঝবি না। তুই যদি এখানে আর কিছুক্ষণ থাকিস, তবে আমি সব গ্রামবাসীকে ডাকব। তারা তোকে এত মারবে যে তোর হোশ ঠিকানায় চলে আসবে। যদি মার খেতে না চাস, তবে এই গ্রাম থেকে চিরতরে চলে যা, আর কখনো পিছনে ফিরে দেখিস না, বুঝেছিস? শেঠের এই কঠোর নির্দেশে অর্ণব বাধ্য হয়ে গ্রামের সীমানা ছেড়ে আবার জঙ্গলের দিকে ফিরতে বাধ্য হল। হতাশা ও বিষণ্ণতায় ভরা মনে সে ভাবল, যদি এমন চলতে থাকে তবে আমি কখনো ঈশ্বরের দর্শন পাব না। এখন মনে হচ্ছে আমাকেই জঙ্গলে মাটি দিয়ে ভগবানের মূর্তি বানাতে হবে। এর জন্য তার প্রয়োজন ছিল উত্তম নরম মাটির, যা হয়তো নদীর তীরে পাওয়া যেতে পারে। অর্ণব মাটি নেবার জন্য নদীর দিকে যেতে শুরু করল। ঠিক তখনই সে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! এ কি? এ তো কোনো নারীর আর্তনাদ, মনে হচ্ছে কেউ গুরুতর বিপদে পড়েছে। তৎক্ষণাৎ জঙ্গল থেকে এক সুন্দরী যুবতী হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। অর্ণবকে দেখেই সে সাহায্য চাইল। আমাকে বাঁচান মহাশয়, আমার পিছনে জঙ্গলের কিছু ডাকাত পড়েছে এবং তারা আমাকে ধরতে চায়। যদি আপনি আমার সাহায্য করেন, তবে এর জন্য আমি আপনাকে অনেক ধন সম্পদ দিতে পারি। শুধু আমাকে সেই ডাকাতদের হাত থেকে বাঁচান। ডাকাতেরা পিছনে পড়েছে? আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে কিছুই হতে দেব না। আমার সাথে আসুন। এরপর অর্ণব সেই যুবতীকে নিয়ে ঘন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ৩ জন হিংস্র ডাকাত সেখানে এসে পৌঁছাল। ডাকাতেরা কাছে আসতেই অর্ণব তার বুদ্ধিমত্তার পরিচয় দিল। সে অত্যন্ত দক্ষতার সাথে একটি ভয়ঙ্কর বাঘের গর্জন নকল করল। আওয়াজটি এতটাই জোরালো এবং আসল শোনাল যে ডাকাতেরা ভয়ে কেঁপে উঠল। এ কি? এটা তো দেখছি সত্যি বাঘের ডাক। মনে হচ্ছে আজ ওই মেয়েটিকে বাঘের শিকার হতে হবে। চলো সাথীরা, এখন আমরা চলে যাই, নইলে আমরাও সেই বাঘের শিকার হয়ে যাব। চলো। ডাকাতেরা প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালালো। তারা চলে যাওয়ার পর দুজনে ঝোপ থেকে বেরিয়ে এলো। আপনার অনেক ধন্যবাদ মহাশয়, আজ আপনি না থাকলে কি যে হতো আমার। আরে না না, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। এটা তো যে কোনো মানুষের কর্তব্য ছিল। ততক্ষণে রাজকন্যার একজন দেহরক্ষী, যিনি আহতদের দেখতে পেছনে থেকে যাচ্ছিলেন, সেখানে এসে উপস্থিত হলেন। আপনি ঠিক আছেন তো রাজকুমারী নিত্যপ্রিয়া? আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি।
ইনি আমাকে বাঁচিয়েছেন। আজ ইনি না থাকলে হয়তো আমি বাঁচতে পারতাম না, আর ওই ডাকাতেরা আমাকে তুলে নিয়ে যেত। আমি জানি না আপনি কে, কিন্তু আপনাকে ধন্যবাদ যে আপনি রাজকুমারীকে বাঁচিয়েছেন। এই ঋণ আমরা সারা জীবন ভুলব না। আমার নাম অর্ণব এবং আমি এই জঙ্গলের পাশেই থাকি। আপনাদের ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, তবে আমার বুঝতে পারছি না রাজকুমারী এই ঘন জঙ্গলে কি করছিলেন। আসলে আমরা প্রতিবেশী গ্রামে গিয়েছিলাম। শোনা যায় সেখানকার পরিস্থিতি ভালো নয়, তাই রাজকুমারী কেবল পরিদর্শনে গিয়েছিলেন। আর ফেরার পথে কোথা থেকে ডাকাতেরা এসে আমাদের সৈন্যদের আক্রমণ করে, ফলে কয়েকজন সেনা গুরুতর আহত হন। আপনি কি কিছুক্ষণের জন্য রাজকুমারীর দেখাশোনা করতে পারবেন? আমাকে আহতদের দেখতে যেতে হবে। জি, আমি রাজকুমারী দেখাশোনা করব। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আপনি অজান্তেই চন্দ্রপুর রাজ্যের রাজকুমারীকে বাঁচিয়েছেন এবং এর জন্য মহারাজ বিক্রমাদিত্য অর্থাৎ আমার পিতা আপনাকে অনেক বড় পুরস্কার দেবেন। আপনার ভাগ্য শীঘ্রই বদলে যেতে চলেছে। তারা দুজন কথা বলছিল, এমন সময় হঠাৎ জঙ্গল থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করল। এ কি, এই ধোঁয়া কোথা থেকে বেরোচ্ছে? মনে হচ্ছে কোথাও আগুন লেগেছে, কিন্তু ওই দিকে তো আমার কুঁড়ে ঘর। আমার কুঁড়ে ঘরে আগুন লাগলো না তো। এরপর দুজন দ্রুত অর্ণবের কুঁড়ে ঘরের দিকে ছুটল। যখন তারা সেখানে পৌঁছালো, দেখল অর্ণবের ছোট কুঁড়ে ঘর আগুনে জ্বলছে এবং দুজন লোক মশাল হাতে দাঁড়িয়ে আছে। এ তোমরা দুজন কি করলে? তোমরা কেন এই লোকটির কুঁড়ে ঘরে আগুন লাগাচ্ছ? রাজকুমারী জি, সেটা তো আপনি এই অশুভ লোকটাকেই জিজ্ঞেস করুন। আজ গ্রামে মানা করার পরেও সে পা রেখেছে, আর সকাল সকাল শেঠজি একে দেখে ফেলেছেন। যখন তিনি বাড়ি ফিরলেন তখনই তার বাড়িতে হঠাৎ আগুন লেগেছিল, তাই আমরা এর প্রতিশোধ নিতে এর কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছি। দোষটা এরই। তাহলে তোমরা বলতে চাইছো যে শুধু ওর মুখ দেখার কারণেই শেঠের বাড়িতে আগুন লেগেছে? এ কেমন কুসংস্কার! কুসংস্কার! যখন তোমার সাথে কিছু খারাপ হবে তখন বুঝবে মেয়ে যে এর সাথে থাকা কতটা বিপজ্জন। আমরা আমাদের কাজ সেরেছি, এবার চলি। আর তুই অর্ণব, এরপরে চন্দ্রপুর গ্রামে দেখা দিস না, বুঝেছিস? তাদের চলে যাওয়ার পর রাজকুমারী নিত্যতিয়া অর্ণবকে সান্ত্বনা দিলেন। এটা সত্যি খুব খারাপ হলো অর্ণব, কিন্তু তুমি চিন্তা করো না। আমি এখানে রাজকুমারী হিসেবে প্রমাণ করে দেব যে তুমি কোনো অশুভ ব্যক্তি নও এবং অশুভ বলে কিছু হয় না, তুমি দেখতে পাবে। আচ্ছা, এখন আমি চলি, তুমি নিজের খেয়াল রেখো। হয়তো আমার কখনো ওই গ্রামে যাওয়া উচিত হয়নি। আমি যদি আজ ওই গ্রামে না যেতাম তবে হয়তো আমার কুঁড়ে ঘরটা জ্বলতো না। তা যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আমাকে আবার কুঁড়ে ঘর বানাতে হবে। চল অর্ণব, লেগে পড়ো। এবার আগের চেয়েও ভালো আর মজবুত কুঁড়ে ঘর বানাতে হবে। এরপর অর্ণব আবার কুঁড়ে ঘর বানাতে শুরু করল এবং পরের দিন দুপুরের মধ্যে তার নতুন উন্নত কুঁড়ে ঘর তৈরি হয়ে গেল। অবশেষে এই কাজ শেষ হলো। ভালো হলো যে ওরা শুধু আমার কুঁড়ে ঘরটাই জ্বালিয়েছে। কুঁড়ে ঘর বানানো তো কত সহজ, কিন্তু যদি ওরা আমাকে এই রাজ্য থেকে বের করে দিত তবে কি হতো? ঠিক তখনই শেঠ তার দলবল নিয়ে সেখানে হাজির হলেন। হয়তো কুঁড়ে ঘর বানানো তোর জন্য খুবই সহজ, আর সেই কারণেই তুই যা করেছিস তার এত সামান্য শাস্তি তো হতে পারে না, তাই না? আমি কিছু বুঝলাম না শেঠজি, আপনি কি বলতে চাইছেন? এখন বোঝাচ্ছি। তোর মনে আছে নিশ্চয়ই আমরা তোকে গ্রামে আসতে বারণ করেছিলাম, তবুও তুই গতকাল সকালে গ্রামে এলি। তুই পঞ্চায়েতের আদেশ লঙ্ঘন করেছিস, আর তোর কারণে আমার বাড়িতে আগুন লেগে গেছে।
আর সেই বাড়ির ভেতরের সমস্ত মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু মোড়লজি, আমি আগুন লাগাইনি। তুই আগুন লাগাসনি, কিন্তু তোর অশুভ মুখ দেখার কারণেই আমার বাড়িতে আগুন লেগে গেছে, আর এর মূল্য তোকে দিতে হবে। কিন্তু মোড়লজি, আমার কাছে এত ধন সম্পদ নেই যে আমি আপনার ক্ষতির পূরণ করতে পারি। আমি তোর কাছে ধন চাইছি না। আমরা কাল অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে এসেছি যে তুই আমাদের গ্রামের জন্য এবং এই চন্দ্রপুর রাজ্যের জন্য বিপদ, যে কারণে এবার তোকে এই রাজ্য ছেড়ে চিরতরে চলে যেতে হবে। কিন্তু মোড়লজি, যদি আপনি আমাকে এই রাজ্য থেকে বের করে দেন তবে আমি কোথায় যাব? দয়া করুন মোড়লজি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আজ থেকে আমি আর কখনো ওই গ্রামে যাব না। আমার ওপর বিশ্বাস রাখুন। আমরা তোকে একটা সুযোগ দিয়েছিলাম, যেটা তুই হাতছাড়া করেছিস। এখন আমরা তোকে এই রাজ্যে এক মুহূর্ত থাকতে দিতে পারি না। তাই ভালো হবে যদি তুই চুপচাপ এই গ্রাম ছেড়ে চলে যাস। অর্ণব আর গ্রামবাসীদের মধ্যে যখন এই তর্কাতর্কি চলছিল, তখনই সেখানে দুজন রাজকীয় সৈন্য এসে উপস্থিত হলেন। তোমাদের মধ্যে অর্ণব কে? এই যে আপনার সামনে অশুভ লোকটা দাঁড়িয়ে আছে, এই সেই অর্ণব। আচ্ছা, তবে আপনি অর্ণব। আমাদের সাথে চলুন, আপনাকে সরাসরি রাজপ্রাসাদে ডাকা হয়েছে। দেখলি অর্ণব, তোর অশুভ ভাগ্য তো রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গেছে। আমরা তো তোকে এখান থেকে যেতে দিচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছে তোর কারণে এমন কিছু ভয়ানক ঘটেছে যার জন্য মহারাজ তোকে ডেকেছেন। আমার তো মনে হচ্ছে তোর অশুভ হওয়ার জন্য তোকে নিশ্চয়ই ফাঁসির সাজা দেবেন। আরে না না, আপনারা ভুল বুঝছেন। ইনি কিছুই করেননি। ওনাকে প্রাসাদে ডাকা হচ্ছে কারণ রাজকুমারী নিত্যপ্রিয়া ওনাকে তার বর হিসাবে বেছে নিয়েছেন এবং ওনাকে বিবাহ করতে চান। এ কি সব আবোল তাবোল বকছেন? এই অশুভ লোক আর রাজকুমারীর হবু স্বামী। আমি কোনো আবোল তাবোল বলছি না, এটা সত্যি। এবার চলুন অর্ণব, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব রাজপ্রাসাদে ডাকা হয়েছে। জি, চলুন। মহারাজ বিক্রমাদিত্যের দরবারে পৌঁছে অর্ণব মাথা নত করল। তবে ইনি সেই ব্যক্তি যার কথা তুমি বলছিলে, রাজকুমারী নিত্যপ্রিয়া? জি পিতাশ্রী, ইনিই সেই যার সাথে আমি বিবাহ করতে চাই। একবার আবার ভেবে দেখ কন্যা। আমি ভেবে নিয়েছি পিতাশ্রী। মহারাজ ঠিকই বলছেন রাজকুমারী, আপনি একবার ভেবে দেখুন, কারণ হয়তো আপনি জানেন না এই অর্ণব একজন অশুভ ব্যক্তি। আমার এই কথা ভালোভাবেই জানা আছে শেঠজি। কি বললেন? জানা আছে? তবে আপনি একে বিবাহ করতে চাইছেন কেন? কারণ আমি অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না শেঠজি। অর্ণব একজন অশুভ, এটা একটা কুসংস্কার, এর চেয়ে বেশি কিছু নয়। আর এই রাজ্যের রাজকুমারী হিসেবে এই কুসংস্কারকে দূর করা আমার দায়িত্ব। আপনি ভুল ভাবছেন রাজকুমারী, এটা কোনো কুসংস্কার নয়। এই অর্ণব যার সাথেই থাকে তার সাথেই কিছু না কিছু খারাপ অবশ্যই ঘটে। এখনো সময় আছে, আপনি একে এই রাজ্য থেকে বহিষ্কার করুন, নইলে সে একদিন আমাদের রাজ্যের জন্য বিরাট সংকট হয়ে উঠবে। এটা সত্যি নয় মোড়লজি। আপনি বললেন অর্ণব যার সাথেই থাকুক তার সাথেই কিছু না কিছু খারাপ হয়, কিন্তু ওই অর্ণবের কারণেই আমার প্রাণ বেঁচেছিল। যখন আমরা জঙ্গল থেকে প্রাসাদে ফিরছিলাম, তখনই কিছু ডাকাত ওত পেতে আমাদের পিছনে লেগেছিল, যার পরে অর্ণব তার বুদ্ধিমত্তার জোরে আমাদের বাঁচিয়েছিল। অন্যথায় আজ আমি আপনাদের সামনে থাকতাম না। যদি সে সত্যিই অশুভ হতো তবে তো আমাদের আরও বড় সংকটে পড়া উচিত ছিল, তাই না? কিন্তু তার সাথে দেখা হওয়ায় সংকট আসার বদলে সংকট কেটে গেল। এ কি বলছেন রাজকুমারীজি? আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না। আপনি একবার পুনরায় ভেবে দেখুন রাজকুমারী, কোথাও যেন উল্টো ফল না হয়। আমরা ভেবে নিয়েছি, যা হওয়ার হবে। ঠিক আছে অর্ণব, আজ থেকে তুমি আমাদের সাথে আমাদের রাজপ্রাসাদে থাকবে। এরপর শেঠ ও সব গ্রামবাসীরা সেখানে চলে গেল। আচ্ছা শুনুন রাজকুমারীজি, আপনি এমন করলেন কেন?
আমরা তো কেবল আপনার ঋণ শোধ করতে চেয়েছিলাম, কারণ আপনি আমাদের ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছিলেন। এবার আমাদের পালা। কিন্তু রাজকুমারী, যদি আমার এখানে থাকার কারণে কিছু খারাপ হয় তবে আমার চলে যাওয়া ভালো। আপনি এত ভাববেন না অর্ণব, এমন কিছু হবে না। আপনি ভরসা রাখুন, শুধু আজকের দিনটা কোনো মতে কেটে যাক, তারপর আপনার ওপর থেকে অশুভ হবার কলঙ্ক মুছে যাবে। রাজকুমারী নিত্যপ্রিয়ার কথা শুনে অর্ণব খুব অস্থির হয়ে উঠল এবং সারা রাত সে ঘুমাতে পারল না। পুরো একটা দিন কেটে গেল, কিন্তু রাজপ্রাসাদে কিছুই খারাপ হলো না। পরের দিন আবার শেঠ গ্রামবাসীদের সাথে হাজির হলো। দেখুন তো মোড়লজি, আমি বলেছিলাম না যে অর্ণব অশুভ নয়। দেখুন, এখন পুরো একটা দিন কেটে গেছে আর এমন কিছুই হয়নি যা দিয়ে আপনি অর্ণবকে অশুভ বলতে পারেন। কিন্তু আমার এখনো এই অশুভ লোকটার ওপর বিশ্বাস হচ্ছে না। যখন সে অনাথ আশ্রমে ছিল তখন তার 12 বছর পূর্ণ হবার পরেই অনাথ আশ্রম বন্ধ হয়। তাই আমার ধারণা আজ কিছু না হলেও ভবিষ্যতেও কিছু হবে না। আপনি কি এই ব্যাপারে নিশ্চিত করে বলতে পারেন? থামুন মোড়লজি, অনেক হয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি একজন গ্রামের মোড়ল হয়েও এই সব কথাই বিশ্বাস করেন। আপনি ভালা কাউকে অশুভ বলতে পারেন? আর সে তো আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে। যাই হোক না কেন, আমি ওকে কখনো অশুভ মানব না। কিন্তু মহারাজ, আপনি কথাটা বুঝতে পারছেন না। তাদের মধ্যে তর্কাতর্কি চলার সময়ই হঠাৎ একজন সৈন্য এসে জানায়, অনর্থ হয়ে গেছে মহারাজ, অনর্থ হয়ে গেছে। কি অনর্থ হলো? মহারাজ, কোনো চোর রাজপ্রাসাদের কোষাগার থেকে প্রচুর ধন চুরি করেছে মহারাজ। কোষাগার শূন্য। কি বলছেন? এত সৈন্য থাকা সত্ত্বেও কেউ রাজকোষে হাত দিতে পারল কি করে? দেখুন মহারাজ, আমি বলেছিলাম না যে এই অর্ণব অশুভ। এখন প্রমাণিত হলো যে রাজকোষে কেউ হাত দেওয়ার সাহসও করতে পারে না, তার চুরি হয়ে গেল। সেটাও তখন যখন অর্ণব আপনার রাজপ্রাসাদে এসেছে। এটা তো কাকতালীয় হতে পারে না মহারাজ। এ কি বলছেন আপনি? চোর চুরি করেছে, তাতে অর্ণবের কি দোষ? অর্ণবের একটাই দোষ, সেই রাজপ্রাসাদে এসেছে, তাই রাজকোষ চুরি হয়েছে। কারণ অর্ণব একজন অশুভ মানুষ। সে যেখানেই যায় সেখানেই কিছু না কিছু খারাপ অবশ্যই হয়। আপনি এটা বুঝতে পারছেন না? আমি এটা মানতে চাই না, কিন্তু সমস্ত ঘটনা তো এরই দিকে ইঙ্গিত করছে যে অর্ণব একজন অশুভ। বাবা, আপনিও? ক্ষমা করো কন্যা, কিন্তু মোড়লজি ঠিকই বলছেন। যদি অর্ণব অশুভ না হয় তবে ওর আসার পরেই রাজকোষ চুরি হলো কেন? তার আসার আগে কেন নয়? হতে পারে এটা শুধুই কাকতালীয়, আর কিছু নয়। যাই হোক, আমরা আর বিপদ নিতে পারি না। অর্ণব, তুমি আমাদের কন্যার প্রাণ বাঁচিয়েছিলে, এর জন্য আমি তোমার কাছে ঋণী থাকব। কিন্তু তোমার কারণেই রাজকোষ চুরি হলো আর রাজকুমারীকে সাপেও কাটল। তাই আমি আদেশ দিচ্ছি যে তুমি আর এই রাজ্যে থাকতে পারবে না। তুমি আমাদের রাজ্যের জন্য বিপদ। তাই তোমাকে এখনই এই রাজ্য ছেড়ে যাওয়ার আদেশ দিচ্ছি। না বাবা, এমন করবেন না। আপনারা কোনো নির্দোষের সাথে এমন করতে পারেন না। ও তো ভাগ্য ভালো যে অর্ণব তোমায় প্রাণ বাঁচিয়েছিল, তাই আমরা ওকে যেতে দিচ্ছি। নইলে আমরা ওকে ফাঁসির সাজা দিতাম। অর্ণব, আশা করি তুমি আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবে এবং এই রাজ্যে আর কখনো ফিরে তাকাবে না। জি মহারাজ, আমি বুঝতে পেরেছি, আর আমাকে যেতে দেওয়ার জন্য ধন্যবাদ। না না, দাঁড়ান অর্ণব, আমি আপনাকে এখানে যেতে দেব না, যাই হোক না কেন। কোনো সমস্যা নেই রাজকুমারী, এমনিতেও আমি একা থাকতে অভ্যস্ত। আমার সাথে আজ পর্যন্ত কিছু ভালো হয়নি, কিন্তু এখন থেকে আপনি নিজের খেয়াল রাখবেন, কারণ এখন আমি আপনাকে বাঁচাতে আসতে পারবো না। রাজকুমারী নিত্যপ্রিয়া অর্ণবের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কাঁদতে শুরু করেন। অর্ণব সেই মুহূর্তে রাজ্য ছেড়ে চলে যায় চিরতরে। তার চলে যাওয়ার 1 মাস পর কি শান্তি লাগছে! মনে হচ্ছে কত শান্তি ফিরে এসেছে সেই অশুভ লোকটার চলে যাওয়ার পর। ঠিক বলছেন মোড়লজি, এখন পুরো 1 মাস পার হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত এমন কিছুই ঘটেনি যা দিয়ে ওকে অশুভ বলা যায়।
আমার তো মনে হয় ওকে আগেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল। ঠিক বলেছিস, আমি যদি আগে এটা করতাম তবে অন্তত আমার বাড়িটা তো জ্বলতো না। তারা দুজন কথা বলছিল, এমন সময়ে রাজপ্রাসাদ থেকে একটি ঘোষণা এলো। শুনুন শুনুন, সবাইকে জানানো হচ্ছে যে শীঘ্রই যুদ্ধ হতে চলেছে। প্রতিবেশী সূর্যগড় রাজ্যের রাজা যুদ্ধ ঘোষণা করেছেন। দ্রুতই যুদ্ধ হবে এবং তাই কিছুদিনের জন্য আপনাদের সবাইকে বাড়িতে থাকতে হবে অথবা গ্রাম ছেড়ে চলে যেতে হতে পারে। নিজের ও পরিবারের খেয়াল রাখুন। শুনুন শুনুন শুনুন। এ কি হলো মোড়লজি, যুদ্ধ হতে চলেছে আমাদের প্রতিবেশী সূর্যগড়ের সাথে? ওরা তো খুব শক্তিশালী, আমরা কি পেরে উঠব? এটা তো সত্যিই এক বিরাট বিপদ। আমাদের এখনই মহারাজের কাছে গিয়ে কথা বলতে হবে। শেঠ ও গ্রামের কিছু লোক মহারাজ বিক্রমাদিত্যর কাছে গেলেন। প্রণাম মহারাজ, এ কি শুনছি প্রতিবেশী রাজ্য আমাদের আক্রমণ করতে চলেছে? আপনি ঠিক শুনেছেন মোড়লজি। আমরা সন্ধির চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা রাজি হয়নি এবং যুদ্ধের ঘোষণা করেছে। আমাদের ভয় হচ্ছে আমরা হেরে যাব, কারণ ওদের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর চেয়ে 5 গুণ বড় এবং ওদের কাছে অস্ত্রশস্ত্র, হাতি ঘোড়াও বেশি। 5 গুণ বড় সেনাবাহিনী? তবে তো আমরা কোনোভাবেই জিততে পারবো না মহারাজ। এ কি হলো, এখন আমাদের কি হবে? এটা তো আপনার বাড়ি পোড়া, রাজকোষ চুরি হওয়া ও রাজকুমারীকে সাপে কাটার চেয়েও বড় বিপদ। কিন্তু এখন তো অর্ণব নেই, নইলে এমন হতো না মোড়লজি। আপনি এত সরল হবেন না মোড়লজি। আপনি গ্রামের সবার ওপর, রাজপ্রাসাদের ঘটনার ওপর আর আমার সাথে যা যা ঘটেছে সব কিছুর দোষ ওই বিচারক অর্ণবের ওপর চাপিয়ে দিয়েছিলেন। সে অশুভ, কিন্তু এখন তো সে নেই আর এত বড় সমস্যা এসেছে। তো আমি শুধু জানতে চাই, এবার আপনারা এই যুদ্ধের দোষ কার ওপর চাপাবেন আর কাকে অশুভ বলবেন? দেখুন, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে এসব চিন্তা করার সময় নেই। আমাদের দ্রুত কিছু করতে হবে, না হলে এই রাজ্য অন্য রাজ্যের রাজার অধীনে চলে যাবে। সকলে যুদ্ধের ভয়ে ভীত ও উদ্বিগ্ন ছিল। তখনই এক সৈন্য এসে জানায়, সূর্যগড় রাজ্যের রাজার পক্ষ থেকে একজন দূত এসেছেন এবং তিনি মহারাজের সাথে দেখা করতে চান। হ্যাঁ রক্ষী, দূতকে নিয়ে এসো আমার কাছে। মহারাজ, আমার রাজা বলেছিলেন যে তিনি আপনাদের রাজ্যের সাথে যুদ্ধ করতে চেয়েছিলেন, কিন্তু তার পরামর্শদাতার কথায় তিনি যুদ্ধ থামিয়ে দিয়েছেন এবং সন্ধি করতে প্রস্তুত। তিনি আগামীকাল আপনার সাথে দেখা করতে চান। আপনারা কি এতে রাজি আছেন, নাকি আপনারা যুদ্ধ করতে আগ্রহী? দয়া করে জানান। কি বললেন? ওরা যুদ্ধের জন্য রাজি হলো আর যুদ্ধ থামিয়ে দিল? আমাদেরও যুদ্ধে কোনো আগ্রহ নেই, আমরাও শান্তিতে থাকতে চাই। তাই তারা আগামীকাল আসতে পারে, আমাদের খুব খুশি হব। জি, যেমন আপনার আদেশ। দূত চলে যাওয়ার পর শেঠ, মহারাজ এবং সকলে খুব খুশি হলেন। পরের দিনই সূর্যগড় রাজ্যের রাজা মহারাজ বীর প্রতাপ রাজপ্রাসাদে এলেন। মহারাজ, আমরা খুবই খুশি যে আপনি এই সন্ধি মেনে নিলেন এবং যুদ্ধ থামালেন। থামাতে তো হতোই, আমাদের পরামর্শদাতা আমাকে তাই বলেছিলেন। আপনার পরামর্শদাতা বলেছিলেন? তবে তিনি এখন কোথায়? তিনি আসেননি কেন? হ্যাঁ মহারাজ, আমরা তাকে অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি আসতে রাজি হলেন না। তিনি শুধু বললেন যে যাই হোক না কেন যুদ্ধ যেন না হয়, কারণ তাতে উভয় রাজ্যের প্রজাদের ক্ষতি হবে। এমন কথা? আচ্ছা, কোনো ব্যাপার না। যখন আমরা আপনাদের রাজ্যে যাব তখন তাকে ধন্যবাদ অবশ্যই জানাবো। আচ্ছা, আমরা কি তার নাম জানতে পারি? তার নাম অর্ণব। মহারাজ বীর প্রতাপের কথা শুনে সমস্ত লোক এবং মহারাজ বিক্রমাদিত্য সবাই চমকে উঠলেন। অর্ণব নাম? আপনি কি তার সম্পর্কে আর কিছু বলতে পারেন? তার সম্পর্কে যত প্রশংসা করা যায় ততই কম। তিনি আমাদের রাজ্যে 1 মাস আগে এসেছিলেন, তখন তার কাছে একটি পয়সাও ছিল না। এরপর তিনি আমাদের রাজ্যে একজন সাধারণ শ্রমিকের কাজ শুরু করেন।
তার কাজ ছিল অত্যন্ত সুন্দর ও নিপুণ। তিনি যে কাজ করতেন সেটাই সেরা হতো এবং তিনি খুব দয়ালুও ছিলেন। তিনি নিঃস্বার্থভাবে রাজ্যের সকলের সাহায্য করতেন। এমনকি তিনি একবার আমাদের সেনাপতিকে একটি জটিল যুদ্ধের কৌশল বুঝতে সাহায্য করেছিলেন, যার ফলে আমরা একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ লড়াইয়ে জয়লাভ করতে পেরেছিলাম। তার উপস্থিতিতে কি কোনো দুর্ঘটনা ঘটেনি বা কারোর সাথে কিছু খারাপ হয়েছিল? এ কি বলছেন আপনি? উল্টোটা হয়েছে। যেখানেই কিছু খারাপ হতো তিনিই সাহায্যের জন্য এগিয়ে আসতেন। একদিন তো আমি এক নির্দোষ ব্যক্তিকে ফাঁসির সাজা দিতে যাচ্ছিলাম, কিন্তু অর্ণব আমাকে থামিয়েছিলেন এবং তিনি নিজের বুদ্ধিমত্তার জোরে আসল অপরাধীকে খুঁজে বের করে সেই লোকটিকে বাঁচিয়েছিলেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি আমাদের সাথে উচ্চস্বরে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে আমাদের কারোর ওপর বিনা বিচারে দোষ চাপানো উচিত নয়, বিশেষত ক্রোধে। তার বুদ্ধি ও সাহস দেখে আমরা খুবই আনন্দিত হয়েছিলাম এবং তাকে আমাদের প্রধান পরামর্শদাতা নিযুক্ত করেছি। তিনি খুব জ্ঞানী ও ভালো মানুষ, সবার সাহায্য করেন। কিন্তু আপনারা এমন বলছেন কেন? এরপর রাজকুমারী নিত্যপ্রিয়া মহারাজ বীরপ্রতাপকে সব কথা বিস্তারিতভাবে জানালেন। এই সব শুনে এবার বুঝলাম উনি কেন আসতে চাইছিলেন না। আপনারা কোন যুগে বাস করছেন? আপনারা এখনো এই কুসংস্কার জাতীয় জিনিসে বিশ্বাস রাখেন? কিন্তু তবুও আপনারা এত কিছু করার পরেও অর্ণব এই রাজ্যকে বাঁচিয়ে দিল। সে সত্যিই একজন মহান ও সত্যনিষ্ঠা মানুষ। আমার গর্ব হয় যে সে আমার পরামর্শদাতা। মহারাজ বীরপ্রতাপ চলে গেলেন এবং শেঠ, গ্রামবাসী ও মহারাজ বিক্রমাদিত্য প্রত্যেকেই নিজেদের ভুল বুঝতে পারলেন। এই ঘটনার মাধ্যমে অর্ণবের জীবন বদলে গেল এবং তার কপাল থেকে অশুভত্বের কলঙ্ক চিরতরে মুছে গেল। এই মতো সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।